সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন মার্কেট ওয়াচে। আপনাদের সাথে আছে আমি হাসিব হাসান। দর্শক, রবি থেকে বৃহস্পতি আমরা আপনাদের সামনে হাজির হই পুঁজিবাজারের বিভিন্ন সমস্যা নিয়ে এবং বিভিন্ন সম্ভাবনার যে বিষয়গুলো থাকে, যেগুলো নিয়ন্ত্রক সংস্থার যে বিষয়গুলোর উপর দৃষ্টি দেওয়া উচিত, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হই। আজকে আমাদের পর্বটি সাজিয়েছি লেনদেনের বিষয় নিয়ে। লেনদেনের সহায়ক ভূমিকা রাখে কোন বিষয়গুলো, কাঠামোগত কোন পরিবর্তনগুলো আনা দরকার, কী সমস্যা রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি আলোচনা করব পুঁজিবাজারের সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন পুঁজিবাজার বিশ্লেষক ও চার্টার অ্যাকাউন্টেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন। দর্শক, আমাদের সাথে স্কাইপে যোগ দিবেন ইবিএল সিকিউরিটিজের এমডি ও সিইও মোহাম্মদ সাইদুর রহমান। ফোরকান ভাই, আপনার দিকে শুরু করি। এই যে আজকেও ডিএসসির লেনদেনে একটি বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। 10:30টার লেনদেন শুরু হওয়ার কথা এবং তারা 12টায় লেনদেন শুরু করেছে। এর আগেও আপনি জানেন যে এই সমস্যাটি হয়েছিল এবং একদিন লেনদেন করতে পারেনি, আর একদিন লেনদেন শুরু হয়েছে 2টার পরে। এই যে সমস্যাগুলো রয়ে গেছে এবং সবচেয়ে বড় সমস্যা আমরা যেটা দেখেছি, লেনদেন সপ্তাহের প্রথম কার্যদিবসে এই সমস্যাটা হয় এবং লেনদেন কখন শুরু হবে সেই মেসেজ কিন্তু ডিএসসি থেকে দেয়া হয় না। আজকেও যে জিনিসটি করা হয়েছে, লেনদেন শুরু হয়নি। কেন শুরু হয়নি, কী কারণে শুরু হয়নি, কেউ জানে না। এবং ডিএসসির স্ক্রলে যে বা ডিএসসি নিউজে যে নিউজের যে বিষয়, যেখানে সব তথ্য থাকে, সেখানে তো একটা মেসেজ বিনিয়োগকারীদের দেওয়া উচিত নাকি, কি মনে করেন? ওকে, আসলে হয়েছে কি, টেকনিক্যাল ব্যাপারগুলোতে প্রবলেম হতেই পারে। জি, কিন্তু প্রশ্ন হলো অন্য জায়গায়, যে যেই সফটওয়্যারটা আমরা নিয়েছি এটা খুব বিশ্বমানের একটা সফটওয়্যার এবং অনেক কস্টলি একটা সফটওয়্যার। তো এইভাবে এটা তো ফেল করার ব্যাপারে আমি যদিও মানে টেকনিক্যালভাবে আমি সাউন্ড না অতটা, কিন্তু যতটুকু বুঝি যে এইভাবে তো এটা ফেল করার কথা নয়। আর ফেল তো করতেই পারে, আর ফেল যদি করতেই পারে, করেও এটা রিপেয়ার করার জন্য যে পরিমাণ সময় যায় সেটা কিন্তু হওয়া উচিত না, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো, দেখেন এর আগে যেটা হয়েছে, একদিন ট্রেড হয় নাই, পরের দিন অনেক দেরিতে শুরু হয়েছে, এবং সেটা কিন্তু খুব বেশি দিন আগে না, আমার যদি মনে করতে পারি 2.5-3 মাস বা এরকম কাছাকাছি একটা সময়। ঠিক তারপর আবার আজকে আবার এরকম একটা সিচুয়েশান হয়েছে। এটা কিন্তু খুব দুঃখজনক, আমি বলবো যে এরকম এটা কিন্তু ডিএসসির ম্যানেজমেন্টের এন্ড থেকে বা ওখানে যারা টেকনিক্যাল লোক আছেন, কারিগরি জায়গাটা যারা দেখেন, ওনাদের রেসপন্সিবিলিটি নিয়ে কোশ্চান তো করা যেতেই পারে এখানে। কারণ আপনার বুঝতে হবে যে আমার এই টেকনিক্যাল প্রবলেমটা হতে পারে, আমার একটা ট্রায়াল রান থাকবে, সব কিছু থাকবে, সেভাবে হতে পারে। আমি কিন্তু আবার বলে নিচ্ছি যে উইথ অল ডিউ রেসপেক্ট, আমি কিন্তু টেকনিক্যাল জায়গাগুলো বুঝি না, কিন্তু একজন সাধারণ লেম্যান হিসাবে যেটা আমি বুঝি, যে যেখানে 16 কোটি মানুষের দিকে তাকায় আছে বাজার, বিনিয়োগকারীর কথা আমরা ভুলে যাই, 30 লক্ষ বিনিয়োগকারী সেটা পরের কথা, বা 35 লক্ষ বিনিয়োগকারী, কিন্তু 16 কোটি মানুষের বা 17 কোটি মানুষের দেশ, সবার জন্য কিন্তু এই শেয়ার বাজার। আজকে যে বিনিয়োগকারী না, কালকে সে বিনিয়োগকারী হতেও পারে। সো এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে যখন একজন বিনিয়োগকারী এরকম ডিস্টারবেন্সগুলো দেখবেন, সে ডেফিনেটলি তার একটা মনে কোশ্চান তৈরিই হতে পারে যে এরকম কেন হচ্ছে। আমার মনে হয় আপনি দেখেন আজকে প্রধানমন্ত্রী একটু আগে যে পুঁজিবাজার নিয়ে কথা বলেছেন, ভারতীয় যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাথে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছে এবং সেখানে প্রধানমন্ত্রী, আমি যেটা টেলিভিশনে দেখলাম, উনি বলেছেন যে দেশে বিনিয়োগ বাড়ানোর জন্য পুঁজিবাজারে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। তো সবাইকে যেখানে কাজ করতে হবে, দেশের প্রধানমন্ত্রী যখন বলছেন পুঁজিবাজার নিয়ে, আমরা দেখছি যে অনেক দিন ধরে নীতি নির্ধারণ মহল কথা বলছেন না। যেদিন কথা বললেন সেদিনই লেনদেনের এই অবস্থা। এবং আপনি দেখেন যে আর একটা সমস্যা, ডিএসসিতে এই লেনদেন যখন হচ্ছে না, সিএসসিতে লেনদেন হচ্ছে, কিন্তু সিএসসির ওয়েবসাইটে ওই দিন ঢোকা যাচ্ছে না। মানে ডিএসসির লেনদেন বন্ধ, সিএসসির ওয়েবসাইটে মানুষ ঢুকতে পারছে না, বিকজ অফ সিএসসিতে প্রেশার গিয়ে পড়েছে। তার মানে কি সিএসসির একই সমস্যা? একই সমস্যা, সিএসসিতে গিয়ে অনেক বেশি প্রেশার পড়েছে, ডিএসসিতে কিন্তু ঢুকতে পারছে না। ডেফিনেটলি যাদের সিএসসিতে অ্যাকাউন্ট আছে তারা সবাই গিয়ে ওখানেই ঢোকার চেষ্টা করেছে। এখান থেকে তো বোঝা যাচ্ছে যে মানুষের পুঁজিবাজারের প্রতি আগ্রহ কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। আপনি যখন এক জায়গায়, এটা কিন্তু সিএসসির সমস্যা পুরোপুরিভাবে, হয়তো ঠিক এই জায়গাটাই পুরোপুরিভাবে আমি বলবো না, কারণ যেখানে 2 জন ঢুকতে পারে সেখানে তার তো সফটওয়্যারের একটা ক্যাপাসিটি আছে, সে ক্যাপাসিটিতে হয়তো 2 জন ঢুকতে পারে, সেখানে গিয়ে যদি 5 জন ঢুকে তার তো একটু স্লো হবেই, এটাই স্বাভাবিক। বাট দি মেইন ইস্যু হলো যে আপনার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু শুধু আজকে না, উনি কিন্তু সংসদের দ্বারাও বলেছেন 6000 ইন্ডেক্স হওয়া উচিত বা এই ধরনের, উনি কিন্তু শেয়ার বাজার নিয়ে খুব পজিটিভ। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার এই বছরের বাজেটে যে পরিমাণ ইনসেন্টিভ দেওয়া হয়েছে শেয়ার বাজারকে, এটা কিন্তু অতীতে আমরা সেভাবে কিন্তু দেখি নাই। এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে যেভাবে ঢেলে সাজানো হয়েছে সেটা কিন্তু আমরা এবার দেখি নাই। খেয়াল করে দেখেন, ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ভূমিকাগুলো থাকা উচিত সবসময়,
বা থাকার কথা, সেগুলো আমরা মাঝে মধ্যে দেখতে পাই বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করছে, সরকার করছে। তাহলে এটা একটা লিমিটেড কোম্পানি, যেটা আমি আগেও বলার চেষ্টা করেছি যে পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে তার দায়বদ্ধতাগুলো টু দি শেয়ার হোল্ডার্স অ্যান্ড টু দি পিপল, সেটা কোথায় এবং তার জবাবদিহিতার মাত্রাটা কোথায়? আর আপনি একটা জিনিস যেটা একটু আগে বলেছেন যে আপনার ডিএসসির ওয়েবসাইটেও কিন্তু বলা হচ্ছে না যে কী কারণে এটা দেরি হচ্ছে। আমি সকালে যখন ডিএসসি ঢোকার চেষ্টা করলাম, ঢুকে ওখানে কোথাও মেসেজ পেলাম না যে আপনার কী কারণে দেরি হচ্ছে। পরে যখন আমি অর্থসূচকে দেখলাম, তখন ওখানে বলা হলো কারিগরি ত্রুটির কারণে। অনলাইনগুলোতে এরকম নিউজগুলো, সেটার একটা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে সবার কাছে। আমরা সাইদুর ভাইয়ের কাছে একটু যাই। জি সাইদুর ভাই, আপনারা যে একটা উদ্যোগ নিয়েছেন এই পুঁজিবাজারকে স্বাভাবিক করার জন্য, সেটি একটি কাজে এসেছে। আমরা মনে করি যে ব্যাংক এক্সপোজারের বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত এসেছে এবং সেটি এখন বাস্তবায়নের পথে। তো এই জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে আপনারা পেছনে যারা ছিলেন সবাইকে অভিনন্দন। আর আজকে বাজার নিয়ে যদি আমরা আসি, যে আজকে লেনদেন, প্রধানমন্ত্রী যখন পুঁজিবাজার নিয়ে কথা বললেন ইতিবাচক কথা, সেদিনই ডিএসসির লেনদেনের এই সমস্যা, ত্রুটিগত সমস্যা, এবং এটি আগেও হয়েছে। তো এই বিষয়ে আপনার কি মতামত? জি দর্শক, আমরা স্কাইপে কানেক্ট হতে পারছি না, একটু পরে আবার সাইদুর ভাইয়ের কাছে আমরা যাচ্ছি। যে এই এখন বাজারের যে অবস্থা, সেটি আমরা দেখছি যে বাজারে কিন্তু এখন প্রচুর বায়ার ক্রিয়েট হয়েছে, যদিও কিছু ফরেন সেল আছে, এবং বায়ার ক্রিয়েট হয়েছে, কোনো কিছুই করতে হয় নাই। দেখেন কিছুদিন আগে বাজারে সবাই বিক্রেতা ছিল, এখন বেশিরভাগই ক্রেতা। এটা কি আস্থার যে সংকট, এতদিন ধরে আপনারা বা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সবাই যেটা বলে আসছেন যে আস্থার সংকটই এখানে প্রধান ভূমিকা পালন করছে নেতিবাচক হওয়ার, সেটি কি আবার প্রমাণ করলো না? ডেফিনেটলি। শুনেন, আস্থার সংকটটা, আপনি আস্থা কখন আমার উপরে পাবেন? যখন আমি আপনার সাথে প্রপারলি অ্যাক্ট করব। আপনার সাথে যে কাজটা আমার করার কথা, সেটা যদি আমি প্রপারলি আপনার সাথে অ্যাক্ট করি, তাহলে কিন্তু আপনার আস্থা কিন্তু দিনে দিনে বৃদ্ধি পাবে আমার উপরে। এখন আপনি যেমন কিছুদিন আগে আস্থা কেন ছিল না? আস্থা ছিল না, দেখেন, মানুষ কিন্তু সরকারের কাছ থেকে ডোনেশন চায় না, মানুষ কিন্তু সরকারকে বরং দিতে পছন্দ করে। তো আপনি খেয়াল করে দেখেন, সরকার যখন বলল, মাননীয় অর্থমন্ত্রী যখন বললেন যে সময় বাড়ানো হবে, এরপরে কিন্তু সরকারকে ওখানে কোনো ফান্ড ইনজেক্ট করতে হয় নাই, মানুষই তার টাকা নিয়ে আসছে। তো সুতরাং সরকার যেটা করছেন সেটা হলো পলিসি দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছে। তো সরকার যেখানে এত আন্তরিক, সরকার যেখানে এত ভালোভাবে চাচ্ছে যে এই বাজারটাকে ঠিক করে দেশের অর্থনৈতিক উন্নয়নে ঠিক করা, সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটাকে কাজে লাগানো এবং দেশকে মধ্যম আয়ের দেশে নিয়ে যাওয়া, এই সব কাজগুলোর মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চাচ্ছেন দেশটাকে উন্নত করতে বা উন্নয়নের দিকে নিয়ে যেতে, ঠিক সেরকম একটা সময়ে আমার কাছে ডিএসসির আজকের যে অবস্থাটা হয়েছে, সেটা বোধহয় এই কারিগরি ত্রুটিটা, আমি আবার বলছি যে কারিগরি ত্রুটি হতেই পারে, কিন্তু কারিগরি ত্রুটিটা সেটা কতবার আপনার ডিএসসির সাথে কথা বললে তারা উদাহরণ দেন, পৃথিবীর সবচেয়ে ভালো সফটওয়্যার তারা নিয়ে এসেছেন, পৃথিবীর অনেক দেশে এরকম হয়, কিন্তু কতবার, কতদিন পর পর, এবং এই ডিএসসির যে আচরণ, আপনি সমস্যা হতেই পারে, সমস্যা হওয়ার পরে বিনিয়োগকারীদের কাছে কোনো ধরনের তথ্য নেই। একজন বিনিয়োগকারী যিনি মতিঝিলে যান, সকালে গেলেন, যে দেখলেন লেনদেন হচ্ছে না, তিনি কি করবেন? সারাদিন থাকবেন ওখানে, না চলে আসবেন, কি ডিসিশন নেবেন? তার তো, সে যখন মতিঝিলে সকালবেলায় গেলেন, সে তো তার একটা সময় বেঁধে নিয়ে গেছেন, আর এটা পর্যন্ত উনি থাকবেন, এরপরে বাসায় ফিরবেন, অন্য কোনো কাজ করবেন, অথবা উনি অফিসে যাবেন, অন্য কোনো কাজ করবেন। তো যখন উনি গিয়ে এখানে দেখবেন, তার তো যে সময়টা নষ্ট, যে টাইম ভ্যালুটা কে দিবে? এই টাইম ভ্যালুটা কিন্তু তার আছে, প্রত্যেকটা মানুষের একটা টাইম ভ্যালু আছে। এমনি আমাদের জ্যামের শহর, বিভিন্ন কারণে আমরা কাজ করতে পারি না। তো যখন সে এরকম যাচ্ছে তার হাউজে, এত কষ্ট করে যাওয়ার পরে যখন দেখছে এরকম ট্রেড হচ্ছে না, এখন এই ট্রেডটাকে আপনি 4টা পর্যন্ত নিয়ে যাচ্ছেন, তাহলে 4টা বাকি যে সময়টা নষ্ট হয়ে গেল, তার এই টাইম ভ্যালুটা কে দিবে? এবং এই যে টাইম ভ্যালুটা যেটা নষ্ট হচ্ছে, ইন আদার ওয়ার্ডস আপনি তার কর্মক্ষমতাটা নষ্ট করলেন। ওই কর্মক্ষমতা নষ্ট হওয়ার কারণে দেশের যে তার কাজের মধ্য দিয়ে দেশের জিডিপিতে যে কন্ট্রিবিউশন হওয়ার কথা ছিল, সেটাও কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। যেমন আমরা অনেক সময় বলি যে আমাদের ঢাকা শহরে আমরা যখন চলি বা জ্যামের কারণে আমাদের জিডিপির কন্ট্রিবিউশন কমে যায়, বিকজ অফ আমাদের কার্যক্ষমতাটা কমে যায়। তো এখানে তো আপনার দেখা যাচ্ছে টেকনোলজিক্যাল জ্যামের কারণে আপনার হয়ে গেল, আর তার জিডিপির কন্ট্রিবিউশনটা কমে গেল। সো এটা ডেফিনেটলি একটা অনাস্থার জায়গা হয়তো তৈরি করবে যদি খুব ফ্রিকুয়েন্টলি এটা হতে থাকে। বাট এটা যদি আপনার অনেকদিন পর একবার হলো, এটা একটা ফোন আছে। দর্শক, আপনি কি জানতে চাচ্ছেন?
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ফুরকান সাহেবের কাছে জানতে চাচ্ছিলাম, আমি একটা সিমেন্ট কোম্পানির ভিতরে লেনদেন করছিলাম। লেনদেনটা হচ্ছে গিয়া 142 টাকায় করছিলাম আর কি। এখন বর্তমান মার্কেটে শেয়ারটার দাম আছে 82-81। তাই এখন তো আমি সর্বোচ্চ চালান আমার অর্ধেকে গেছে। আমি কি আরো 1-1.5 বছর অপেক্ষা করতাম, নাকি অন্য কোনো ফান্ডামেন্টাল শেয়ার দেখা এই বিনিয়োগটা কাইটা ওইটার ভিতরে ঢুকে দিতাম? স্যার জানাইলে খুবই উপকৃত হইতাম। আমি 1.5 বছর যাবত যে আটকে রইতাম আর দর্শক আপনাকে ধন্যবাদ। দর্শক এই সব বিষয় শেয়ারের দাম কত দিয়ে আপনি কিনেছেন, কি দামে আপনি বিক্রি করবেন, কি দামে আপনি কিনবেন, এটি সম্পূর্ণ আপনার ব্যক্তিগত মতামত এবং আমরা এখানে পলিসি নিয়ে আলোচনা করি, সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি। এখানে কোনো শেয়ারের কত দামে কিনেছেন, কি করবেন, এটি আপনি যদি ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন তাহলে আপনি তার উত্তর পাবেন আশা করি। ফুরকান ভাই, এই যে দেখেন যেখানে অর্থমন্ত্রী যে উদ্যোগটা নিলেন এবং অর্থমন্ত্রী যারা অর্থমন্ত্রীর সাথে যোগাযোগ করেছেন আমরা জেনেছি, তাদেরকে অর্থমন্ত্রী বলেছেন যে এই যে সমস্যাগুলো আছে, বাংলাদেশ ব্যাংক যে সমস্যাগুলো ক্রিয়েট করেছে সেগুলো উনি জানেনই না, হয়তো ওনার পক্ষে জানা সম্ভব না, কারণ সার্কুলারে কি আছে সব সার্কুলার তো তার পক্ষে জানা সম্ভব না। বিএসসিসির পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, তারপরে সেই সব ব্রোকারেজ হাউসগুলোর পক্ষ থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে। ডিএসসি সিএসসি কি করেছে? এখানে এবং আপনি দেখেন যেখানে ডিএসসিসির কোনো কাজ করার কথা তারা করছে না, করার কথা ছিল যে সময় তারা করেনি। তারপরে আপনি দেখেন যে সময়ে বাজার একটু স্বাভাবিক হতে যাচ্ছে বা 2-4 দিন একটু স্বাভাবিক, তখনই এমন একটা সমস্যা ক্রিয়েট হলো এবং তখন আপনি অন্ধকারে রাখলেন বিনিয়োগকারীদের। আবার যখন কোনো শেয়ারের দাম বাড়া শুরু করে ওই খারাপ বাজার ওই 1 মাস 1.5 মাস ধরেও, তখনই ডিএসসি সিএসসি থেকে তথ্য চাওয়া। এবং আমি আপনাকে অনেক প্রমাণ দিতে পারি, আমার কাছে আছে প্রমাণগুলো, যে বিভিন্ন ব্রোকারেজ হাউজের সিইওকে ডিএসসি তথ্য চেয়েছে। তথ্যগুলো এরকম: ফেব্রুয়ারি মাসে আপনি এই শেয়ার কিনেছেন, এই কোড নাম্বারের তথ্য দেন, জুনে আপনি এই শেয়ার কিনেছেন, এই তথ্য দেন। তাহলে বাজারকে একটা কি প্যানিক করার কাজ করছে নাকি স্বচ্ছতা বাড়ানোর কাজ করছে, সেই প্রশ্ন বিনিয়োগকারীদের সাথে আমারও। ওকে, 4-5টা কোশ্চেন আপনার একসাথে হয়ে গেছে, আমি একটা একটা করে উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন হলো যে আপনি বলেছেন যখন ব্যক্তি পর্যায় থেকে যারা মাননীয় অর্থমন্ত্রীর সাথে দেখা করেছেন, দেখা করে বাজার সম্পর্কে বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেছেন, আমি যতটুকু যদি নাম মনে করতে পারি সেখানে আমাদের লালি সাহেব আছেন, উনি গেছেন, প্লাস আমাদের সাইদুর সাহেব আছেন, উনি গেছেন এভিএল সিকিউরিটির এমডি, ওনারা দুইজন বোধহয় পার্সোনালি মুভ করেছেন। আমি খুব আশ্চর্য হই যখন রেজা ভাই ছিলেন, তো আমি খুব আশ্চর্য হই তখন যখন আমি দেখি যে ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশনের কোনো ভূমিকা নাই। আমি খুব আশ্চর্য হই তখন যখন দেখি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের কোনো ভূমিকা নাই। আমি খুব আশ্চর্য হই যখন ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের কোনো ভূমিকা নাই। খুব দুঃখ লাগে যে আপনি দেখেন ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, তো তাইলে এই অ্যাসোসিয়েশনটা থাকার দরকারটা কি বাজারে যদি তাদের কন্ট্রিবিউশন না থাকে? মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন কি কন্ট্রিবিউশন আছে তাদের এই বাজারে? আমি তো দেখি না। আপনি খেয়াল করে দেখেন আজকে যে আইপিওগুলো বাজারে আসছে, যে আইপিওগুলো এখন আমি শুনতে পাচ্ছি যে মার্চেন্ট ব্যাংকগুলোকে দায়ী করা হবে। বাজারে যে আইপিওগুলো আসছে আমরা অনেক সময় বলতে থাকি যে পুওর ফান্ডামেন্টালসের আইপিওগুলো আসছে। সো এই পুওর ফান্ডামেন্টালসের আইপিওগুলো আসতে গিয়ে মার্চেন্ট ব্যাংকার্সের কিন্তু একটা অনেক বড় দায়িত্ব থেকে যায়, যে যেই একটা ডিউ ডিলিজেন্স কিন্তু তারা দিচ্ছে। সো এই ডিউ ডিলিজেন্স যখন তারা দিচ্ছে তখন তাদের কিন্তু দায়িত্ব এড়ানোর কোনো সুযোগ নাই, বিকজ ডিসক্লোজার বেইজ আইপিওর ক্ষেত্রে যে ডিসক্লোজার আসছে সেটাকে পরীক্ষা নিরীক্ষা করা দেখে এবং সেটাকে সার্টিফাই করার একটা দায়িত্ব কিন্তু মার্চেন্ট ব্যাংকের উপরে থেকে যায়। আমি জানি না আজ পর্যন্ত কোনো মার্চেন্ট ব্যাংক ডিউ ডিলিজেন্সে এরকম নেগেটিভ কিছু দিয়েছে কিনা, আমার জানা মতো নাই। তো এখন আমার প্রশ্ন হলো যে যদি আমরা দায়ী করি তাহলে এই মার্চেন্ট ব্যাংকগুলোর যে অ্যাক্টিভিটিস সেটা ডেফিনেটলি একটা বিগ কোশ্চেনের মধ্যে এসে যায়, এবং সেই জায়গাগুলোকে কিন্তু মার্চেন্ট ব্যাংকগুলোকে আরও বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে বলে আমি বিশ্বাস করি। এবং এই অ্যাসোসিয়েশনটাকে, যেটা মার্চেন্ট ব্যাংকের অ্যাসোসিয়েশন যারা আছে মার্কেট ইন্টারমিডিয়েট হিসেবে দেখেন, এদেরকে কিন্তু আরও ভালো করে কাজ করতে হবে ফর দি মার্কেট, নট ফর দ্যামসেলফ। একজন বিনিয়োগকারী আছে আমাদের সাথে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন, কি জানতে চান? হ্যালো, জি বলুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমিনুল ইসলাম মতিঝিল থেকে আমি কথা বলছি। জি বলেন। আমি একটু এই অতিথি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। হ্যাঁ শুনছি, আপনি বলেন, সংক্ষেপে প্রশ্নটা করেন। এটা হলো যে বর্তমানে যে আমাদের মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকার হাউস এইগুলো যে এত দূর অবস্থা, এই দূর অবস্থার জন্য কারা দায়ী হবে?
আমি তো মনে করি অতিথিবৃন্দ যাদের এছাড়া ইঙ্গিত যাদের কথা এখানে বলতেছে তাদের এছাড়া ইঙ্গিতেই এই ব্রোকারেজ হাউস এবং মার্চেন্ট ব্যাংক গুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিনিয়োগকারীরা বুঝলাম যে বিনিয়োগকারীরা নিজেরা বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু ব্রোকার হাউস গুলা আর মার্চেন্ট ব্যাংক গুলো বর্তমান ক্যাপিটাল মার্কেটে তাদের ভূমিকা পালন করতে পারছে না। একমাত্র ওই অতিথি কিন্তু যাদেরকে এছাড়া ইঙ্গিত করে এখানে কথা বলতেছে তাদের কারণে এই মার্কেটে আছে এই অবস্থা, ব্রোকার হাউস এবং মার্চেন্ট ব্যাংক মানে কি ইশারা ইঙ্গিত করে কি বলছে দর্শক পরিষ্কার না আপনার কোশ্চেনটা? জি, বুঝতে পেরেছি। উনি হয়তো বোঝাতে চেয়েছেন যে অতিথিদের কথায় ব্রোকারেজ হাউসগুলো মার্চেন্ট ব্যাংকগুলো প্রভাবিত হয়, এটা আসলে অবাস্তব না, এটা একেবারেই ঠিক না। বরং যে জিনিসটা হয়েছে কি, অতিথিদের কথায় প্রভাবিত হওয়ার কোনো কারণ নাই। যদি আমি আমার কাজটা ঠিকমতো করতে থাকি তাহলে কে কি বললো সেটা তো আমার কাছে ইম্পর্টেন্ট না। মানুষ সমালোচনার সম্মুখীন হয় তখনই যখন সে প্রপারলি অ্যাক্ট করে না। যখন প্রপারলি অ্যাক্টগুলো বাজারে থাকে তখন কিন্তু এই সমস্যাটা কিন্তু আর থাকে না। কারণ আপনি দেখেন যে কথাটা এখানে অতিথিরা বিভিন্ন সময় বলছে, মার্চেন্ট ব্যাংক এবং ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন নিয়ে কথা বলছে, নট ফর স্পেসিফিক ব্রোকারেজ হাউস। সবগুলো ব্রোকারেজ হাউস যে খারাপ করছে তা কিন্তু না, সবগুলো মার্চেন্ট ব্যাংক যে খারাপ করছে তা কিন্তু না। আপনাকে বলা হচ্ছে যে যখন বাজারটা এরকম খারাপ অবস্থানে চলে যাচ্ছে তখন মার্কেট ইন্টারমিডিয়েরি হিসেবে ওনাদের যে ভূমিকা থাকার কথা সেই ভূমিকাটা দৃশ্যমান না। কিন্তু একটা ইন্ডিভিজুয়াল পর্যায়ে যদি অর্থমন্ত্রীর সাথে দেখা করা যেতে পারে, ইন্ডিভিজুয়াল লেভেল থেকে যদি গভর্নমেন্টের সাথে বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করা যেতে পারে, তাহলে অ্যাসোসিয়েশনগুলো কেন নয়? কারণ অ্যাসোসিয়েশনগুলো তো আরও অনেক বেশি শক্তিশালী, ওখানে তো পূর্ণ ফ্যান দিয়ে কিন্তু ওখানে যেতে পারে। তাহলে অ্যাসোসিয়েশনগুলো কেন এই ভূমিকাটা করছে না? সো এই জায়গাটাই আমার কোশ্চেন। তো দর্শকবৃন্দ যে মাননীয় দর্শকরা বলেছেন যে দেখেন এটা কিন্তু কোনো অতিথির কথার কারণে যে কোনো অসুবিধা হচ্ছে, এখানে যে জিনিসটা বলা হচ্ছে যে যেভাবে কাজ করার কথা, যেমন ক্ষতিগ্রস্ত যেটা হয়েছে, ডেফিনেটলি ব্রোকারেজ হাউসগুলো মার্কেট খারাপ হওয়ার কারণে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকি তাহলে তো আমি আরও বেশি করে বলার কথা, আমি তো আরও বেশি করে যাওয়ার কথা, বেশি করে ধর্ণা দেওয়ার কথা। কারণ ট্রেড ভলিউম যখন বাজারে কমে যায় ডেফিনেটলি ব্রোকারেজ হাউসগুলো সুস্থ থাকার কথা না। যখন বাজারের অবস্থা খারাপ থাকে তখন মার্চেন্ট ব্যাংকগুলো খুব ভালোভাবে সুস্থ থাকার কথা না, এবং নাইও। বহু মার্চেন্ট ব্যাংকের অবস্থা কিন্তু অনেক খারাপ, বহু ব্রোকারেজ হাউসের অবস্থা কিন্তু অনেক খারাপ, এটা কিন্তু বাস্তবতা। তাইলে ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি যে তার শরীর, এখন আমার শরীর যদি খারাপ হয় ডাক্তারের কাছে তো আমি যাব, আমাকে তো আরেকজন নিয়ে যাবে না। সুতরাং ওনারা ডাক্তারের কাছে প্রপারলি যাচ্ছেন কিনা সেটাই একটা কোশ্চেন। জি, আমাদের সাথে আরেকজন দর্শক আছে। দর্শক, আপনি কি জানতে চাচ্ছেন? হ্যাঁ, আমি রিপন বলছি, রাজশাহী থেকে। আপনার টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। ঠিক আছে, আমি বলতে যাচ্ছি ফোরকান ভাইকে যে একটা শেয়ারের দাম 5 টাকা বাড়ে, একটা শেয়ারের দাম 5 টাকা কমে, সেটা কিভাবে? আর একটা হলো যে একটা শেয়ার কি শূন্য কোটায় কি চলে যেতে পারে বা শূন্য কি হয়ে যাবে? যদি এমন কি হবে বা হবে না? জি, ধন্যবাদ। হবে কি হবে না? জি, ধন্যবাদ। খুবই কমন কোশ্চেন। আমি এটার উত্তর কি দিব আমি জানি না। হ্যাঁ, একটা শেয়ার যেটা 5 টাকা বাড়ে 5 টাকা কমে, এটা তো হতেই পারে ভাই, বিকজ অফ এটা ডিমান্ড সাপ্লাই এর ইস্যু। সুতরাং এটা হতেই পারে। আর একটা শেয়ার শূন্যের কোটায় যেতে পারে কিনা, শূন্য তো আসলে কোনো প্রাইস হয় না, একটা স্টেজে হয়তো গিয়ে দাঁড়ায়, একটা স্টেজে এটা গিয়ে ডিলিস্টেড হয়ে যেতে পারে, বা এটা হয়তো জেড ক্যাটাগরিতে চলে যাবে, সেরকম সিচুয়েশন হয়তো হয়। তো এটা ভাই হতে পারে। সুতরাং এটা তো ডিমান্ড সাপ্লাই এর ইস্যু, এখানে আমার আসলে খুব বেশি কিছু বলার নাই। শূন্যের কোঠায় বলতে কি কোনো কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, তার যে অ্যাসেট থাকে সেই অ্যাসেট বিক্রি করে আপনি যতটুকু পাওয়া যায়। কিন্তু আমরা যদি দেখি, ধরেন যে কোম্পানি সেবামূলক প্রতিষ্ঠান, ধরেন কোনো জাহাজের শেয়ার আছে, কিংবা কোনো এয়ারের শেয়ার আছে, কিংবা কোনো গাড়ির শেয়ার আছে, সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে কি পাবেন শেয়ার হোল্ডার? ফোরকান ভাই, এই যে প্রাইমারি রেগুলেটর যারা, তাদের অনেক দায়িত্ব থাকে, তাদের অনেক কাজ থাকে, বিশেষ করে মার্কেটের যে প্রাথমিক বাজার স্বাভাবিক কিনা, স্বাভাবিকভাবে যাচ্ছে কিনা, অস্বচ্ছ কোনো কিছু আছে কিনা, এগুলো রেগুলেটর তারা, এবং তারা দেখে বিএসএসসি দ্বারা এগুলোর সুপারিশ পাঠায়। এবং মজার বিষয় হলো বিএসএসসি সেগুলো এক্সামিন না করে ওই অনুযায়ী অ্যাকশন নেয়। এটা আমরা অতীতেও দেখেছি, এখনও হচ্ছে। সম্প্রতি একটি বিষয় আমরা লক্ষ্য করছি যে বাজারে যখন খারাপ, বা এখন যে বাজারে একটু একটু স্বাভাবিক হচ্ছে, এই সময় কোনো শেয়ারের লেনদেন যদি বেড়ে যায় তখন যারা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী তারা কিন্তু ওই শেয়ার কিনতে আগ্রহী হন না, মানে ওই শেয়ারে বিনিয়োগ করতে। তাদের একটাই লজিক, এই শেয়ারে এখন বিনিয়োগ করলেই দেখা যাবে ডিএসসি থেকে এক তথ্য চাওয়া শুরু হয়েছে এবং বলা হচ্ছে যে কেন তুমি এত শেয়ার কিনছো, এই শেয়ারটা বেড়ে যাচ্ছে তারপরও কেন কিনছো। মানে এই বিষয়টা কতটা গ্রহণযোগ্য এবং এটা আইনে কি বলে, এটা কি আসলে করার কোনো সুযোগ আছে কিনা? ঢাকা স্টক এক্সচেঞ্জের রেগুলেটরি পয়েন্ট অফ ভিউ থেকে এই ধরনের চিঠিগুলো দেখেন, আমি একটা শেয়ার কত দামে কিনবো
আর কত দামে বিক্রি করব, এটা বোধহয় রেগুলেট করার দায়িত্ব বোধহয় রেগুলেটরের না, নাই। বাট বাজারটাকে অস্থিতিশীল হতে না দেওয়ার দায়িত্ব রেগুলেটরের আছে। এখন প্রশ্ন হলো যে আমি যে শেয়ারটা আজকে 12 টাকায় আছে, সেই শেয়ারটা যদি আমি আজকে কিনি 12 টাকা দিয়ে, 12 টাকা বা 13 টাকা বা 14 টাকা যাই কিনি, এটা তো আমার লিবার্টি, কারণ আমি বুঝে শুনেই কিনছি। আইনের মধ্যে যেটা আছে সেটা হলো আপনার স্পিড ব্রেকারটা থাকবে, আপনার সার্কিট ব্রেকারটা থাকবে, সেটা ঠিক আছে, সেই পর্যন্ত গিয়ে আমি কিনলাম। কিন্তু এরপরে যদি তথ্য চাওয়া হয় যে তুমি কেন কিনলা, আমি জানি না এরকম তথ্য চাওয়া হয় কি না, এটা আপনি বললেন যে চাওয়া হয়, যদি তাই হয়ে থাকে তাইলে এটা কেন চাওয়া হয় আমার কাছে খুব একটা লজিক্যাল অ্যাপারেন্টলি মনে হচ্ছে না। জি, এই বিষয়টিতে আসছি। আমাদের সাথে সাইদুল ভাই যোগ দিয়েছেন। এই সাইদুল ভাই, দুঃখিত আমরা টেকনিক্যাল কারণে আপনারা কানেক্ট হতে পারছিলাম না। এই যে বাজারে আপনারা যে একটা ভূমিকা রাখলেন, বিশেষ করে আপনি, লালি ভাই এবং আলারাফার রেজা ভাই, এই সম্মিলিত চেষ্টা, এবং আপনাদের সাথে আরও অনেকে ছিলেন, এই যে একটা ইতিবাচক ভূমিকা রাখলেন যেটা বাজারে এখন ইতিবাচক প্রভাব ফেলছে, এজন্য আপনারা, আমাদের মার্কেট ওয়াচ থেকে আপনাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন। কিন্তু এরপরও কিছু কাজ থেকে যায়, যে কাজগুলো আমরা অনেক দিন ধরে বলে আসছি, আপনিও আমাদের এই মার্কেট ওয়াচে এসে বলেছেন যে প্রাথমিক রেগুলেটর যারা, তাদের ভূমিকাটা কি হওয়া উচিত। এবং যদিও আপনি শেয়ার হোল্ডার ডিএসসির, আপনি কতটুকু বলতে পারবেন জানি না, তারপর আপনার কাছে প্রশ্ন যে এই অবস্থায় আসলে তাদের কি করা উচিত, প্রাথমিক রেগুলেটর যারা ডিএসসি সিএসসির। আপনি দেখেন আজকে লেনদেনে সমস্যা হয়েছে, এটি কয়েকদিন আগেও হয়েছে, কিন্তু লেনদেনটি যখন কখন হবে সেই ম্যাচটা কিন্তু ডিএসসি 12টা পর্যন্ত দিতে পারে নাই। হ্যাঁ, ধন্যবাদ আসিফ। অ্যাকচুয়ালি জি জি সাদু ভাই, আমরা জি হ্যাঁ, এটা বাজারের, এটা কারোর আসলে একক কোনো প্রচেষ্টা নয়, এটা একটা সম্মিলিত প্রচেষ্টা। সকল পক্ষ থেকে যার যার যেরকম সুযোগ ছিল বা যার যতটুকু কন্ট্রিবিউট করার স্কোপ আছে সেই অনুযায়ী কিন্তু সবাই কন্ট্রিবিউট করেছে বলেই হয়তো আপনারা একটা ইতিবাচক ধারা দেখতেছেন, এবং ভবিষ্যতেও সকলকে যার যার অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে, তাহলেই আমরা একটা ভালো পুঁজিবাজার দেখতে পারবো। তবে আমরা ইতিমধ্যে যেটা দেখেছি, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে কিন্তু আমরা সবসময় ইতিবাচক ভূমিকা দেখেছি। তো আমরা মনে করি যে সরকারের সর্বোচ্চ পর্যায়ে যেহেতু ইতিবাচক ধারা, ইতিবাচক চিন্তা ভাবনা আছে, তো সেই ইতিবাচক ধারা বা ইতিবাচক চিন্তা ভাবনাটাকে কাজে লাগানোর জন্য সংশ্লিষ্ট যে সকল স্টেক হোল্ডার যে অবস্থানে আছে তার অবস্থান থেকে যদি ভূমিকা পালন করে, তাহলে হয়তো আমরা একটা স্টেবল ইতিবাচক বাজার দেখতে পারবো খুব দ্রুতই। আরেকটা পয়েন্ট যেটা আপনি বললেন যে ডিএসসি ট্রেডিং এর যে ইস্যুটা আজকে ডিস্টার্ব হয়েছে, এখন এই টেকনিক্যাল ইস্যুর বিষয়টা আমরা মনে করি যে ডিএসসির আরো বেশি সতর্ক হতে হবে, যদিও টেকনিক্যাল ইস্যুটা আসলে অনেক ক্ষেত্রেই নিয়ন্ত্রণের বাইরে, কারণ আগে থেকে প্রেডিক্ট করা যায় না যে এরকম টেকনিক্যাল ফল্ট হইতে পারে, যখন অপারেশনে আসে তখনই বুঝতে পারে। তো এখন হয়তো বা আজকে যথারীতি যখন নাকি ওপেন করতে গেছে তখন দেখা গেছে যে এই ধরনের একটা ক্রাইসিস ক্রিয়েট হয়েছে, এবং ডিএসসি তাদের টেকনিক্যাল লোকজনকে যথাযথ ভাবে কাজে লাগিয়ে এটাকে সলভ করার চেষ্টা করেছে, এবং এখন আমরা ট্রেডিং প্ল্যাটফর্মে আছি, ট্রেড হচ্ছে। তো ভবিষ্যতে আমরা আশা করতেছি ডিএসসি এই ব্যাপারে আরো বেশি সতর্ক হবে, তাহলে আমরা হয়তো এই ধরনের সিচুয়েশন ফেস করতে হবে না। জি সাইদু ভাই, আরেকটা বিষয় দেখেন যে এখন যে বাজার যে অবস্থায় আছে, সেখানে সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। আজকে দেখেন প্রধানমন্ত্রী পুঁজিবাজার নিয়ে ইতিবাচক কথা বলেছেন। এই অবস্থায় আসলে এই ডিএসসি সিএসসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, আপনারা যারা আছেন, এরা সবাই মিলে যদি কাজ করা হয় তাহলে বাজার সামনের দিকে যাবে। কিন্তু প্রশ্নটি হচ্ছে অন্য জায়গায়, আপনার ব্রোকারেজ হাউসে এরকম তথ্য আছে কি না, বা আপনার কাছে চিঠি আছে কি না আমি জানি না, কিন্তু শীর্ষ অনেক ব্রোকারেজ হাউসের সিইওদের কাছে চিঠি গেছে এরকম যে 3 মাস আগে ওই শেয়ারটি কিনেছিলেন, তার এই বিও অ্যাকাউন্টে কোন কোন শেয়ার কেনা হয়েছে সে তার তথ্য দাও, তুমি কত লোন দিয়েছো তার তথ্য দাও, তুমি এইটা কেন করেছো তার তথ্য দাও। এবং সেই সিইও বরাবর ডিএসসি থেকে অনেক চিঠি আছে, এবং চিঠিগুলোর কপি আমার কাছেও আছে। এই বিষয়গুলো আসলে বাজারকে কি স্বাভাবিক করার জন্য বা স্বচ্ছতা বাড়ানোর জন্য কিনা, সেই প্রশ্নটি কিন্তু আপনার কাছে, এবং আপনি কি, আপনার কি মতামত এ ব্যাপারে? শুনেন, আইনের জন্য বাজার নয়, বাজারের জন্য আইন তৈরি করা হয়েছে। বাজারকে স্বাভাবিক গতিতে রাখার জন্য আইন করা হয়েছে বাজার। সুতরাং আপনি যে তথ্যটা বলেছেন, তথ্যটা আমার জানা নেই,
তবে আমি মনে করি যে রেগুলেটর হিসাবে স্টক এক্সচেঞ্জ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন ততটুকুই রেগুলেট আমাদেরকে করবে যতটুকু বাজারের জন্য প্রয়োজন। অতি অতি শাসনে কিন্তু কখনোই কোনো কিছু ভালো হয় না। তো স্টক এক্সচেঞ্জ থেকে যদি অতিরিক্ত কোনো কিছু করা হয়ে থাকে সেটা আসলে বাজারের জন্য ভালো হবে না, খারাপ হবে। তবে বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে আমি আশা করব যেহেতু স্টক এক্সচেঞ্জের একটা দায়িত্ব, রেগুলেটরি দায়িত্ব আছে, তারা তাদের রেগুলেটরি দায়িত্বটা পালন করবে বাজারের সার্বিক অবস্থা বিবেচনা করেই। জি সাইদুল ভাই, আমাদের সাথে থাকেন, আমরা আসছি আপনার কাছে। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, জি বলুন। সালাউদ্দিন বলছিলেন সিলেট থেকে। জি সালাউদ্দিন বলছি সিলেট হ্যাঁ, থেকে। শুনছি, আপনার প্রশ্নটি করুন। আমার প্রশ্নটা হলো, কোন একটা শেয়ারের যদি অস্বাভাবিকভাবে দাম বাড়তে থাকে তখনই সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় যে কেন দাম বাড়লো। আর যখন দাম কমে ধারাবাহিকভাবে কমে, তখন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে কোনো রিপোর্ট বা কোনো কিছু জানতে চাওয়া হয় না। আর যখন কমতে থাকে তো এমন পর্যায়ে যায় যখন মার্কেটটা স্বাভাবিক হয়, তখন যেই জায়গায় থেকে কমছে ওই জায়গায় আর পৌঁছায় না। জি, বুঝতে পেরেছি। জি ফুরকান ভাই, এই যে দর্শক, যেটি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন না, ডিএসসিসিএসসি থেকে দেয়া হয় প্রাথমিকভাবে, এবং এই বিষয়টি প্রথমবারের মতো তিতাসের ব্যাপারে আমরা দেখেছি যে আমাদের এই প্রোগ্রামটা শুরু হওয়ার পরে এখানে আপনারাই বিভিন্ন সময় বলেছেন, এবং প্রথমবারের মতো এসএসসি তিতাসের ব্যাপারে দাম কমার কারণের জন্য একটা তদন্ত কমিটি করেছে। কিন্তু আমাদের প্রত্যাশা ছিল যেটি ডিএসসিসিএসসি করবে, কারণ দাম বাড়ার সময় তারা তদন্ত কমিটি করে, কমার সময় তারা করে না। দর্শকের সাথে আমারও এইটুকু জিজ্ঞাসা। হ্যাঁ, ঠিকই আছে। এখানে হয়েছে কি, যখন আপনার যে দায়িত্বটা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করেছিল তিতাসের ব্যাপারে স্পেশালি, সেটা ডেফিনেটলি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জের দায়িত্বই ছিল যে তারাই এটা করবে, কারণ এটাই তারা করে। কেন বাড়লো, আমি যদি প্রতিদিন দেখি যে কাউকে কোয়েরিজ দিচ্ছে, সেটা কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জে দিচ্ছে। কিন্তু আমি মাঝে মধ্যে দেখি যে সরকারের আন্তরিকতা এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের বাজার নিয়ে যে আন্তরিকতা, সেই আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটছে ডিএসসির কাজ তারা করে দিয়ে। সো এটা কিন্তু আসলে খুব দুঃখজনক যে ডিএসসির কাজ মাঝে মধ্যে দেখা যাচ্ছে যে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন করে ফেলতেছে। সো এই জায়গাটাতে আসলে ডেফিনেটলি আমি যেটা বলবো, আমার ব্যক্তি অবজারভেশন হলো ডিএসসিকে আরও বেশি প্রোঅ্যাক্টিভ, রেগুলেটরি এনভায়রনমেন্ট তাদের আছে, তাদের রেগুলেটরি রেসপন্সিবিলিটি তাদের আছে, রেগুলেট করার রাইটস তাদের আছে, পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জকে প্রফিটেবল করার দায়িত্ব কিন্তু তাদের। এবং সেখান থেকে করার দায়িত্ব আছে, আপনি বললেন রাইট আছে, মানে আমরা দেখি শুধু কে শেয়ার কিনলো, কে বেশি কিনলো, তুমি কেন কিনলা, এইটাই এর পেছনে ম্যাক্সিমাম কোম্পানির ইপিএস কত আগে সবাই জেনে যায়। এটা কি ডিএসসির দায়িত্ব না? কেন জেনে যায় না? এটা হয়তো ডিএসসি পুরোপুরিভাবে কন্ট্রোল করতে পারবে না, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত একটি তারা এই ধরনের প্রশ্ন করেছে না? তারা করছে এটা, এই জায়গাটা আমি হচ্ছে তারা এই প্রশ্নটা কিন্তু তারা করছে, তারা কিন্তু বলছে যে কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন আছে কিনা। প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন থাকলে তো বাই ল তাকে বলতেই হবে। হ্যাঁ, বাই ল তাকে বলতে হবে, কিন্তু তারা কিন্তু কোশ্চেন করছে যদি আনইউজুয়াল কোনো কিছু থাকে, ওই জায়গাটা কিন্তু তারা কোশ্চেনটা করছে যে আছে কিনা। এখানে সাইদুল ভাই খুব সুন্দর একটা কথা বলেছেন যে বাজারের জন্য আইন, তারা যখন রেগুলেট করছে, আপনি যেটা বলছেন যে কত শেয়ার কিনেছে, এটা কেন দরকার আমি জানি না, এটা তাদের রেগুলেশনের মধ্যে পড়ে কিনা। এটা আমি ওয়াকিবহল না, যদি না পড়ে আমার ধারণা এটা পড়ার কথা না। কারণ আমি কত শেয়ার কিনলাম আর কত শেয়ার বিক্রি করলাম, এটা যদি সিরিয়াল ট্রেডিং না হয়, বা এটা যদি গেমলিংয়ের উদ্দেশ্যে না হয়, বা এটা দিয়ে যদি গেম হচ্ছে এরকম কোনো মেসেজ যদি তাদের কাছে না থাকে, তাইলে ওই জিনিসগুলোকে জানা বা সেটা ডেফিনেটলি ওই স্পেসিফিক শেয়ারের কথা বাদ দেন, টোটাল বাজারের জন্যই কিন্তু এটা একটা নেগেটিভ জায়গায় চলে আসে। তো যেটা সাইদুল ভাই বলেছেন যে বাজারের জন্য আইন, আইনের জন্য বাজার না, তো এখন আসলে ওই জন্য বাজারের জন্য আইন এটাকেই করতে হবে। কারণ আপনাকে আইনটাকে এমনভাবে প্রয়োগ করতে হবে যে বাজারের গতিবিধি, বাজারের অবস্থা এবং বাজারকে সহায়তা করার জন্য যা কিছু করা দরকার, সেটার সাথে সাথে বাজারে যাতে দুষ্ট চক্রের উপস্থিতি থাকতে না পারে, সেটাও কিন্তু দেখার দায়িত্ব তাদের আছে। কিন্তু অ্যাভারেজ যদি আমি কোশ্চেন করতে থাকি, সেটা ডেফিনেটলি বাজারের জন্য খারাপ। যেটা আপনি বলার চেষ্টা করছেন যে তারা মাঝে মধ্যে অ্যাভারেজ এই কোশ্চেনগুলো করে যাচ্ছে, সেটা কিন্তু ডেফিনেটলি খুব খারাপ, খুব ভালো স্পেসিফিকেশান ছাড়া। এবং এই কোশ্চেনগুলো করলে আমি মনে করি যাদেরকে কোশ্চেনগুলো করছে তাদের আরও অনেক বেশি সেন্সিটিভ হওয়া উচিত। এই কারণে, কারণ আপনি রেগুলেটর বলে আপনি যা ইচ্ছা তা করতে পারবেন, এই দেশে বোধহয় এরকম আইন নাই।
সেখানে রেগুলেটরকেও বলার মতো ক্ষমতা কিন্তু আপনার আছে যে তুমি কেন আমাকে হয়রানি করছো, সেই রাইটসও কিন্তু আপনার আছে, সেই কোশ্চেনটাও করা যেতে পারে। সো ওইটা দেখতে হবে যে রেগুলেটর যে রেগুলেটটা করছে সেটা তার উইদিন দি ল যদি থেকে থাকে ইটস ওকে, বাট বিয়ন্ড দি ল ডেফিনেটলি কোনো কিছু ঠিক না। জি সাইদুর ভাই, বর্তমান বাজারে আরেকটি সমস্যা প্রকট এখনো, যে সমস্যাটা হচ্ছে নেগেটিভ ইকুইটি। এই ব্যাপারে আসলে আপনাদের কি পরিকল্পনা, আপনারা কি চিন্তা ভাবনা করছেন, যেহেতু আপনারা এখন একটি সম্মিলিতভাবে একটি চেষ্টা করছেন বাজারকে স্বাভাবিক করার জন্য? আপনারা জানেন যে এখানে একটা লার্জ অ্যামাউন্ট নেগেটিভ ইকুইটি আছে। জি। তো এটা এখন বাজারের নিম্নমুখী বা নেতিবাচক প্রভাবের কারণে কিন্তু জি, আমরা লাইনটি কেটে গেছে। জি, আমরা আমি আরেকটা জায়গায় আপনাকে শুধু অ্যাড্রেস করার চেষ্টা করছিলাম যে এখানে আপনি বলেছিলেন, দেখেন যে যেটা এখন সময়সীমার কথা যেটা হয়েছে, তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বিশ্বাস করি যে সরকার যেহেতু প্রচুর পরিমাণে আন্তরিক এই বাজারের জন্য, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন যেই পরিমাণ আন্তরিক এই বাজার, তাদের রেগুলেটরের ভূমিকা থেকে তারা যতটা আন্তরিক হওয়ার কথা নয়, তার চেয়ে বেশি আন্তরিকতা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের এই বাজারের প্রতি সাম্প্রতিক সময় আমি দেখতে পারি। তো সেখানে আমি যেটা দেখতে পাচ্ছি যে যদি এটা সম্ভব হয় যে যে ডিরেক্টিভসের মধ্য দিয়ে যে ডেফিনেশনটা ছিল আপনার ক্যাপিটালের ইনভেস্টমেন্ট, ব্যাঙ্কগুলোর ক্যাপিটাল ইনভেস্টমেন্টের, তো সেটাকে কিন্তু যে ভুলগুলো আছে ওখানে, সেখানে ক্লিয়ারলি কিছু ভুল আছে যেগুলো হওয়া উচিত নয়। যেসব জায়গাগুলোতে আপনার ইনভেস্টমেন্ট করলে যেগুলো আপনার রিস্কি সিকিউরিটিজ নয়, নন লিস্টেড সিকিউরিটিজ, সেটা তো আমার ভালনারেবল নয়। তো সেরকম সেই ডেফিনেশনটাকে যদি চেঞ্জ করা যায়, বাংলাদেশ সিকিউরিটি কমিশন যদি উদ্যোগ নিয়ে বাংলাদেশ ব্যাংকের সাথে কথা বলে, এবং বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার অ্যাসোসিয়েশন আছে, ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ আছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ আছে, ওনারা সবাই মিলে যদি এটাকে নিয়ে যদি চেষ্টা করা হয় এবং সবাই মিলে যদি বাংলাদেশ ব্যাংকের সাথে নেগোশিয়েট করে এই ডিরেক্টিভসটাকে যদি চেঞ্জ করা যায়, তাহলে বাজারের অবস্থা আরও উন্নত হবে বলে আমি বিশ্বাস করি। জি, আমরা সাইদুর ভাইয়ের কাছে একটু যাই। জি সাইদুর ভাই, যে জায়গাটাতে ছিলেন নেগেটিভ ইকুইটির বিষয়ে, যে আপনাদের পদক্ষেপ। না, নেগেটিভ ইকুইটির বিষয়ে আমরা যেটা মনে করি যে বাজারের এই নিম্নমুখী গতির ফলে কিন্তু এই নেগেটিভ ইকুইটিটা তৈরি হয়েছে। জি। এখন বাজারে ইতিবাচক একটা ধারা যদি আসে, তাহলে কিন্তু আপনার এই নেগেটিভ ইকুইটির সমস্যাটা কমে আসবে। এখন বাজারে যখন তারল্য সংকটটা কেটে যাবে বা যথাযথ ফান্ডিং এর ব্যবস্থা থাকবে, তখন কিন্তু শেয়ারের প্রাইস বাড়বে এবং এই নেগেটিভ ইকুইটি অটোমেটিকলি কমে আসবে। জি সাইদুর ভাই, এখন এটাকে সম্পূর্ণভাবে যে অ্যাবজর্ব করা যাবে বা যাবে না, এইটা আসলে এই মুহূর্তেই মন্তব্য করার জন্য যথার্থ সময় নয়, কারণ বাজার একটা ইতিবাচক ধারা আসলে বোঝা যাবে কতটুকু অ্যাডজাস্ট হয়। জি সাইদুর ভাই, একদম সংক্ষেপে যদি বলেন যে এই মার্জিন রেশিও, এটা আসলে কি হওয়া উচিত? মার্জিন রেশিওটা মানে এখন যে 0.5 যেটা আছে, এটা আসলে কি মানে গ্রহীতা এবং দাতা এর উপরেই থাকা উচিত কিনা, যদি সংক্ষেপে বলেন। আসিফ, এটা আসলে আপনার দাতা গ্রহীতার উপরে নির্ভর করা উচিত। আসলে আমি যে ক্লায়েন্টের সাথে ট্রেড করি, এই ক্লায়েন্টের স্ট্রেংথ বা উইকনেস বুঝে আমাকে রেশিওটা ফিক্স আপ করা উচিত। একটা ফ্ল্যাট রেট এই যে এখন যে ফ্ল্যাট রেটের সিস্টেম আছে, এইটা কিন্তু আসলে বাজারের জন্য খুব বেশি যৌক্তিক বা বিনিয়োগকারীর জন্য যৌক্তিক না। অনেক বিনিয়োগকারী আছেন, তাকে মার্জিন দেওয়াই উচিত না। যখন আপনি ফ্ল্যাট করে দিবেন, তখনই কিন্তু এটা ক্ষতিগ্রস্ত হবে এবং এই ফ্ল্যাট রেট থাকার কারণেই কিন্তু আজকে এই নেগেটিভ ইকুইটির প্রভাবটা বেশি পড়েছে আমাদের কাছে। তো এই ফ্ল্যাট রেট থেকে বের হয়ে এসে এটা ক্লায়েন্ট ভার্সেস লেন্ডারের মধ্যে রিলেশনশিপের উপরে, আন্ডারস্ট্যান্ডিং এর উপরে যদি এই রেশিওটা ফিক্স আপ হয়, তাহলে বাজারে নেতিবাচক প্রভাব কম পড়বে ফিউচারে। জি সাধু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করি আগামী দিনগুলোতে আপনাকে আমরা আগের মতোই পাবো। জি, একদম শেষ পর্যায়ে যদি এই মার্জিন ঋণের ব্যাপারে যদি আপনার মতো। মার্জিন ঋণের ব্যাপারে কিন্তু আমি যেটা বলবো যে একজন বিনিয়োগকারীদের, যারা বিনিয়োগকারী বাজারে, এটা তো আসলে বিনিয়োগের বাজার, এটা ব্যবসার বাজার না। যারা শেয়ারকে ব্যবসা বলে, এটা কিন্তু আসলে ব্যবসা না, এটা বিনিয়োগের জায়গা। সেই ক্ষেত্রে আসলে ঋণ নিয়ে বিনিয়োগ করার বিপক্ষে আমি। আর রেশিও নিয়ে যদি কথা বলতে যাই, ইট নিডস টাইম, মানে এই সময়ের মধ্যে এক কথা এটার উত্তর দেওয়া কিন্তু। জি, একজন দর্শক আছে, শেষ ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক, আপনার সংক্ষেপে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আপনার প্রশ্নটি করুন। আমি এনামুল করিম বলছিলাম ঢাকাতে। আচ্ছা, আমার প্রশ্ন হলো, ভ্রমণ খাতের একটা কোম্পানি যখন আপনার তাদের ভ্রমণ যানগুলোই গ্রাউন্ডেড হয়ে গেল এবং এমডি পদত্যাগ করছিলেন, তখন একটা কমিটি করছিলেন। ওই কমিটি মানে কমিটি করে একটা তদন্ত কমিটি করছিলেন।
কমিটির জি report দর্শক, আপনার সম্পর্কে আর প্রশ্নটি কিছু বুঝতে জানা গেল পেরেছি, না। কোম্পানি সম্পর্কেও আমরা বুঝতে পেরেছি। আপনি এক্ষেত্রে আমরা সবসময় বলার চেষ্টা করি, আমাদের অতিথিরা বলার চেষ্টা করেন কোম্পানির উদ্যোক্তা কারা, কোম্পানির অতীত রেকর্ড কি, এগুলো দেখে আপনারা বিনিয়োগ করুন। সেই হিসাবে আপনি আপনার সিদ্ধান্ত নেন এখন আপনি কি করবেন, একদম 30 সেকেন্ডে যদি বলেন। আমি আসলে ওনার কোশ্চেনের উত্তরটা যদি দেই, সেটা হলো একজন শেয়ার হোল্ডারের পয়েন্ট অফ ভিউ থেকে ইনভেস্টমেন্ট তো আমি করে ফেলেছি, উনি তো করে ফেলেছেন, বা আরেকজন যদি করে ফেলেছেন, তাহলে ওনার রিমেডিটা কি? রিমেডিটা হলে ভাই কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, তার অ্যাসেট ট্যাসেট বিক্রি করার পরে কিছু টায়ার আছে, প্রথমে পাবে সরকার, তারপরে পাবে পাওনাদার, তারপরে পাবে প্রেফারেন্স শেয়ার হোল্ডাররা, তারপরে পাবে আপনার এই যারা এই আমাদের মানে ওনাদের মতো যারা শেয়ার হোল্ডার তারা। তো এখন আপনাকে অপেক্ষা করতে হবে যে কোম্পানি যদি এরকম হয়ে যায়, তাইলে ওই দায়িত্বগুলো এই কোম্পানি দাবি যদি দেওয়াগুলো সরকার মেটানোর কত পরে টাকা পায় সেই বিষয়টিও একটু ভেবে দেখা উচিত বিনিয়োগকারীদের। জি। ফোরকান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আগামীকালকে আবার দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে। আমরা চেষ্টা করব মার্জিন ঋণের বিষয়টি নিয়ে আলোচনা করার এই পুরো সপ্তাহ জুড়ে। আমাদের সাথে থাকবেন এই আশা রেখে শেষ করছি।